হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাত্রা পাবলিকেশন বই থেকে তড়িৎ বিভব অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 3। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 21 থেকে। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কিউ কুলম্ব আধানের জন্য শূন্য ও বায়ু মাধ্যমে কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব কিউ ইন্টু 10⁻11 ভোল্ট, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে অপশান এ 4πε0 কিউ ইন্টু 10⁻20 ভোল্ট পার মিটার, 12πε0 কিউ ইন্টু 10⁻20 ভোল্ট পার মিটার, 4πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার, 12πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট মিটার। আচ্ছা, আমরা জানি যে কোনো একটা আধানের জন্য আর দূরত্বে যে তড়িৎ বিভবের মান হয় সেটা কি, তাহলে লিখব যে আমরা জানি কিউ কুলম্ব আধানের জন্য আর বিন্দুতে আর দূরত্বে অবস্থিত বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান কত হয় 1/4πε0, শূন্য বা বায়ু মাধ্যমের কথা বলা হয়েছে, তাহলে ε0 আধান কিউ বাই আর। ওকে, এবং প্রশ্নানুযায়ী আমাদের যেটা বিভব ওই বিন্দুতে দেওয়া আছে সেটা হলো কিউ ইন্টু 10⁻11 ভোল্ট, এটা হলো ভোল্ট। ওকে, তাহলে এই দুটো সমান, এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করে নেব। অতএব আমরা লিখতে পারি যে 1/4πε0 কিউ বাই আর ইজিক্যাল টু কিউ ইন্টু 10⁻11, কিউ কেটে দেব, তাহলে 1/r সমান এটা চলে যাবে উপরে, তাই না? তাহলে এটা হবে 10⁻11 ইন্টু 4πε0। অতএব আর ইজিক্যাল টু 1/10⁻11 ইন্টু 1/4πε0। এটা হয়ে গেল আমাদের আর এর মান। এখন আমরা ওই কিউ কুলম্ব আধান থেকে আর দূরত্বে যে নির্দিষ্ট বিন্দু সেই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। এবার আমরা জানি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কী হয়, ই ইজিক্যাল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটাকে আমরা কি করতে পারি 1/4πε0 কিউ বাই আর 1/r। এবার এইটুকু অংশ কি, এইটুকু অংশ তো হলো আমাদের বিভব, যার মান আমাদের দেওয়া আছে কিউ ইন্টু 10⁻11 ভোল্ট। তাহলে এটা আমরা বসাবো কিউ ইন্টু 10⁻11 আর 1/r। আচ্ছা, এখানে আমাদের 1/rই কাজে লাগছে, এটা বের করার দরকার নেই। 1/r সমান আবার আমাদের এইটা, তাহলে এটা আমরা বসাবো 10⁻11 ইন্টু 4πε0, তাই না? এটা তাহলে হয়ে গেল আমাদের 10⁻22 11 কিউ 4πε0। আচ্ছা, উত্তরটা কীভাবে দেওয়া আছে 4πε0 কিউ। তাহলে আগে আমরা 4πε0 কিউ ইন্টু 10⁻22 লিখব, ভোল্ট পার মিটার। এটা আছে আমাদের অপশান সিতে, এটা হয়ে গেল আমাদের উত্তর অপশান সি। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের কোশ্চেন নম্বর 22তে। ত্রিমাত্রিক দেশে অবস্থিত এক্স ওয়াই জেড স্থানাঙ্কের যে কোনো বিন্দুতে স্থানাঙ্ক মিটার এককে বলা হয়েছে তড়িৎ বিভব ভি ইজিক্যাল টু 4x⁴ ভোল্ট। এবার 1 মিটার, 0 মিটার ও
টু মিটার বিন্দুতে ভোল্ট পার মিটার এককে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। ত্রিমাত্রিক দেশে আমাদের যে বিভবের রাশিমালা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র এক্স অক্ষ অর্থাৎ ভি ইজিক্যাল টু 4x⁴, অর্থাৎ আমাদের বিভব শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তো আর এই বিভব হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর নির্ভরশীল অর্থাৎ পরিবর্তনশীল। তাহলে আমরা পরিবর্তনশীল তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে সম্পর্ক সেইখান থেকে এই এমসিকিউটি সমাধান করতে পারি। আমরা জানি কোশ্চেন নম্বর 22, আমরা জানি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য E ইজিক্যাল টু মাইনাস dV/dx কমন। আর আমাদের যেটা ভি দেওয়া আছে হচ্ছে 4x² ভোল্ট। আর ইলেকট্রিক ফিল্ড আমাদের নির্ণয় করতে বলেছে কোন বিন্দুতে 102 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমাদের কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। অতএব E ইজিক্যাল টু মাইনাস d/dx আমরা এটা বসাবো 4x², তাহলে মাইনাস d/dx এর সাপেক্ষে আমরা যদি 4x⁴ এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, 4টা কনস্ট্যান্ট, এটা বাইরে গেল, আর x² ডিফারেন্সিয়েশন হলো 2x। তাহলে এটা হচ্ছে আমাদের -8x। এবার কোন বিন্দুতে 102, এটা হলো x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। তাহলে আমাদের যেহেতু শুধুমাত্র x অক্ষ বরাবর বিভব ছিল তাহলে ইলেকট্রিক ফিল্ড x অক্ষ বরাবর পাবো। তাহলে x অক্ষের জন্য মান কত দেওয়া আছে, শুধু 1। তাহলে আমরা লিখব ইলেকট্রিক ফিল্ড 102 বিন্দুতে কত হবে, -8। x এর মান কত এখানে হয়ে যাবে, তাহলে 1 -8। তাহলে এটা উত্তর আমরা কি পাবো, ঋণাত্মক x অক্ষ বরাবর 8 একক। এটা হবে অপশন এ, ঋণাত্মক x অক্ষ বরাবর 8 একক। ওকে, এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, XYZ কোনো বিন্দুতে তড়িৎ বিভব V ইজিক্যাল টু -x²y -xz³ + 4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E এর মান কত হবে। আচ্ছা, আবার তড়িৎ বিভব দেওয়া আছে, পরিবর্তনশীল তড়িৎ বিভব, এর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। 4টা অপশান দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে আবার একই ফর্মুলা, কোশ্চেন নম্বর 23। আমরা জানি E ইজিক্যাল টু কী হয়, -dV/dx, তাই না। এবং আমাদের যে E সেটা হয় EXi প্লাস EYj প্লাস EZk। অতএব আমরা বলতে পারি EX সমান হবে তাহলে -dV/dx, এবং EY এটা হবে -dV/dy, এবং EZ এটা হবে -dV/dz। ওকে, এবার আমরা এগুলো ডিফারেন্সিয়েশন করব। আমাদের V কত দেওয়া ছিল, V দেওয়া আছে -x²y -xz³ + 4। অতএব এটা আমরা এখানে বসাবো -dV/dx -x²y -xz³ + 4 কমন। আচ্ছা, এটার তাহলে আমাদের এবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মাইনাসটা বাইরে রাখলাম, থার্ড ব্র্যাকেট নিলাম। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এক্সের সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে একটা মাইনাস x² করলে হবে 2x, তাহলে এটা হয়ে গেল 2xy। আর এটার করব, তারপরে মাইনাস শুধু এক্সের অবকলন হবে, z³ কনস্ট্যান্ট, তাহলে এক্সের অবকলন হয়ে যায় 1, তাহলে এখানে থাকবে শুধু z³, আর এটা হয়ে যাবে 0। তাহলে ওভারঅল কি থাকছে, মাইনাসটা ভিতরে প্রবেশ করে দিলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে থাকছে 2xy + z³। এটা পেলাম আমরা EX। এবার EY কত পাবো,
মাইনাস ডিভি বাই ডি ওয়াই, আবার এই ভিটা এখানে বসাবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4। এটার অবকলন করলে আমরা কি পাবো, থার্ড ব্র্যাকেট নিচ্ছি, মাইনাসটা বাইরে, ডি এবার ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করব। তাহলে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা হলো মাইনাস এক্স স্কোয়ার, আর ডিওয়াই হয়ে যাবে 1। এরপরে ওয়াইয়ের সাপেক্ষে এই পার্টটা তো দুটোই কনস্ট্যান্ট, এক্স আর জেড, ওয়াইয়ের সাপেক্ষে এক্স আর জেড কনস্ট্যান্ট, আর 4টাও কনস্ট্যান্ট। তাহলে এখানে শুধুমাত্র আমরা এটাই পাবো, এগুলোতে শূন্য পাবো, এটা শূন্য, এটা প্লাস শূন্য প্লাস শূন্য। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, এরপরে এটা মাইনাস ডি বাই ডি জেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউ প্লাস 4। ওকে, এবার জেডের সাপেক্ষে অবকলন করব। তাহলে জেডের সাপেক্ষে এই দুটোই কনস্ট্যান্ট, শূন্য, এইটার করা যাবে, এটা আবার কনস্ট্যান্ট। তাহলে মাইনাসটা বাইরে থাক, এটা শূন্য, আর এটা হয়ে যাবে তাহলে মাইনাস জেড কিউবের করলে হয়ে গেল 3 জেড স্কোয়ার। তাহলে এক্সটা যেহেতু আছে এক্স জেড স্কোয়ার, আর এটা হয়ে গেল আবার প্লাস শূন্য। তাহলে কি থাকছে, মাইনাস মাইনাসে প্লাস 3x জেড স্কোয়ার। এটা এবার আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান ভেক্টর রূপে লিখতে বলেছে। তাহলে আমরা পাবো ই ইজিক্যাল টু ই এক্স আইকে প্লাস ই ওয়াই জে কে প্লাস ই জেড। অতএব আমরা ই সমান সমান পাবো এটা 2xy প্লাস জেড কিউব, এটা হলো আই ক্যাপ প্লাস, এরপরে এটা ইওয়াই এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস, তারপরে ইজেড হলো 3x জেড স্কোয়ার, এটা হবে কে ক্যাপ। এইটা হলো আমাদের উত্তর। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান ডি, এটা হলো আমাদের অপশান ডি। কমন, এই জায়গাটা দেখা যাচ্ছে না, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। তাহলে 23 নম্বর অপশান ডি। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 24। 24 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি স্থির বিন্দু থেকে আর এর সঙ্গে বিভব পরিবর্তনের চিত্র পাশে দেওয়া হলো। আর ইজিক্যাল টু 3 সেন্টিমিটারের তড়িৎ প্রাবল্যের মান 0 ভোল্ট পার মিটার, 2 ভোল্ট পার মিটার, 1/2 ভোল্ট পার মিটার, মাইনাস 2.5 ভোল্ট পার মিটার। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর ইজিক্যাল টু 3 বিন্দুতে আমাদের যে বিভব সেটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না। এবার বিভব যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে শূন্য। 24 আমাদের যে ছবিটা দেওয়া আছে, এটা হলো আমাদের 0, এটা হলো 1, এখন বিভব হলো 2, এদিক বরাবর দেওয়া আছে ভোল্ট, আর এদিক বরাবর আমাদের হচ্ছে আর। তারপরে আরেকটা বিন্দু হচ্ছে 2, 4, 5, এই ক্ষেত্রে বিভব হলো 4, এত দূর পর্যন্ত কনস্ট্যান্ট, তারপরে বিভব কমে গেছে, এটা হলো 1, এটা 2, এটা 4, এটা 5, এটা হলো 2, এটা হলো 4। আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটা হবে 3, তাহলে যখন আমাদের R3 তখন বিভবটা হলো কনস্ট্যান্ট। ওকে, এবার বিভব যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ই ইজিক্যাল টু ডিভি বাই ডিএক্স। যদি শুধুমাত্র আমরা মানের কথা চিন্তা করি, এবার ডি বাই ডিএক্স কনস্ট্যান্ট, ভিটা এখন কি কনস্ট্যান্ট, তাহলে হয়ে যাবে এটা 0। ইলেকট্রিক ফিল্ড আমরা কত পাবো, 0, এটা হবে অপশান এ। ওকে, এরপর আমরা চলে গেলাম 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি হবে সমতল, গোলাকার, উপবৃত্তাকার ও চোঙাকৃতি। সাধারণত যে কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তল হয় গোলাকার, তাই না। আচ্ছা, এখানে জায়গা আছে 25। সমবিভব তলে কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তল কী হয়, গোলাকার।
এই হলো সমবিভব তল। এবার বলা হয়েছে যে যে বিন্দুটা আছে সেটা অসীমে অবস্থিত। এবার অসীমে অবস্থিত বিন্দুর জন্য আমাদের কাছে যে গোলকটা হবে সেটা কি হবে? সেটা হবে অসীম। এবার অসীম কোনো গোলক যদি আমাদের পাশে থাকে তাহলে সেটাকে আমাদের কি গোলক মনে হবে? সেটা গোলক মনে হবে না, সেটা মনে হবে সমতল। তাই এই ক্ষেত্রে হবে আমাদের উত্তরটা অপশান এ। কী লিখবো তাহলে? যে অসীমে অবস্থিত বিন্দুর জন্য সমবিভব তল গোলাকার হলেও আমাদের নিকট অসীম গোলকের তল সমতল মনে হবে। ওকে, তাহলে এটা হবে আমাদের অপশান এ, সমতল। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? তড়িৎ ক্ষেত্র ও সমবিভব তলের মধ্যে কোণ কত? আচ্ছা, আমরা এই তড়িৎ ক্ষেত্র ও সমবিভব তলের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা জানি যে এটা কত ডিগ্রি হয়? এটা হয় 90 ডিগ্রি, তাই না? তড়িৎ ক্ষেত্র ও সমবিভব তলের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা সবসময় হয় 90 ডিগ্রি। তাহলে আমরা চলে গেলাম এবার কোশ্চেন নম্বর 26। এটা থিওরি ভিত্তিক কোশ্চেন, তাই আমি ডাইরেক্ট করে দিলাম। 26 নম্বর হবে অপশান ডি। তড়িৎ ক্ষেত্র ও সমবিভব তলের মধ্যে কোণ কত হয়? কোণ হয় 90 ডিগ্রি। এটা প্রত্যেককেই থিওরিতে করে থাকে। কিভাবে এর প্রমাণ হয়? যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ক্লাসের মধ্যে এটা প্রমাণ করে দিব। ওকে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 27। 27 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে? কোনো একটি বিচ্ছিন্ন তড়িৎ আধানের জন্য সমবিভব তলের আকৃতি। আচ্ছা, আমরা দেখে নিলাম যে কোনো একটা বিচ্ছিন্ন আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি কী হয়? গোলাকার। তাহলে এটা হবে আমাদের অপশান বি, গোলাকার। সমবিভব তলের জন্য কেমন হয়? গোলাকার। কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি হয় গোলাকার। এই হলো আমাদের বিন্দু আধান। এই ক্ষেত্রে যে সমবিভব তল, এইগুলো হচ্ছে এর সমবিভব তল, সেগুলো কেমন হবে? গোলাকার। এরপর আমরা চলে যাব আমাদের 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? দুটি বিন্দু আধান +q ও -q 9,0 ও -9,0-তে অবস্থিত। সমবিভব তল হলো x=0, y=0, z=0, কোনোটি না। আচ্ছা, 28 এই হলো, এটা মুছে দিলাম। আমাদের x অক্ষ, y অক্ষ, এটা পজিটিভ x অক্ষ, এটা নেগেটিভ y অক্ষ, x অক্ষ। তাহলে আমাদের বিন্দুগুলো দেওয়া আছে। এটা হলো আমাদের মূল বিন্দু 9,0, পজিটিভ আধানটা এটাকে ধরে নিলাম 9,0 এই বিন্দুতে অবস্থিত, +q আধান, আর এই বিন্দুতে অবস্থিত এটা হচ্ছে -9,0, এটা হলো নেগেটিভ q আধান, এটা হচ্ছে -9,0 বিন্দুতে অবস্থিত। আচ্ছা, যদি আমরা এর সমবিভব তল নির্ণয় করার চেষ্টা করি তাহলে যদি ও বিন্দুর কথা ভাবি, তাহলে ও বিন্দুতে আমাদের বিভব কত হবে? মূল বিন্দুতে বিভব কত হবে? -q আধানের জন্য এখানে বিভব নির্ণয় করব, আর +q আধানের জন্য বিভব নির্ণয় করব। অতএব ও বিন্দুর বিভব কত হবে? সেটা হলো, এই দূরত্বটা হচ্ছে 9, এই দূরত্বটা হলো 9, সিজিএস পদ্ধতিতে করলে এটা হয়ে গেল এই বিন্দুর জন্য q/9, আর এই বিন্দুর জন্য -q, তাহলে এখানে মাইনাসটা দিলাম, -q/9 = 0। তাহলে ও বিন্দুতে বিভব আমরা কত পেয়েছি? 0। অতএব ও বিন্দুটাকে আমরা কীভাবে ডিনোট করতে পারি? x=0। এখানে x এর কোনো মান থাকবে না, এটা হয়ে গেল তাহলে x=0। এবার যদি আমরা এই বিন্দুটা ছাড়াও
এক্স ইজিক্যাল টু জিরো বলতে আমাদের আমাদের এই সম্পূর্ণ অক্ষটাকে বোঝাবে, তাই না? এক্স ইজিক্যাল টু জিরো ওয়াইয়ের যে কোনো মানের জন্য জিরো হয়, তাই না? তাহলে এই বিন্দুতে কিংবা এই বিন্দুতে এখানেও বিভব কিন্তু শূন্য হবে, কারণ এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা হলো আমাদের 90 ডিগ্রি, তাহলে এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো। এটাকে ধরে নিলাম আর, তাহলে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান হবে। তাহলে এই বিন্দুতেও যখন আমরা বিভব নির্ণয় করব সেটাও একই বেরোবে, সেটাও যোগ করলে শূন্য বেরোবে কমন। তাই এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুতে শূন্য হবে, কিন্তু ওয়াই ইজিক্যাল টু জিরো বিন্দুর কথা যদি আমরা ভাবি, ওয়াই ইজিক্যাল টু জিরো, এই বিন্দুটা যদি ওয়াই ইজিক্যাল টু জিরো, হ্যাঁ, এবার ওয়াই ইজিক্যাল টু জিরো আমরা এখানেও বলতে পারি, এখানেও বলতে পারি ওয়াই ইজিক্যাল টু জিরো। এক্সের যে কোনো মানের জন্য ওয়াই ইজিক্যাল টু এই বিন্দুগুলো জিরো। এই ক্ষেত্রে কিন্তু এই বিন্দুগুলোতে আমাদের বিভব শূন্য হবে না, কারণ ডিস্টেন্সটা আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? এই বিন্দুটা নিলে আমাদের এই ডিস্টেন্সটা 9 থেকে কমে যাবে, আবার এই ডিস্টেন্সটা 9 থেকে বেড়ে যাবে। তাই ওয়াই ইজিক্যাল টু জিরো বিন্দুর জন্য আমরা বিভব শূন্য পাবো না। এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুর জন্য এই তল বরাবর প্রত্যেক বিন্দুতেই আমরা কী পাবো? বিভব শূন্য পাবো। তাই এটার উত্তর হবে অপশান এ। ঠিক আছে, এরপর আবার আমরা চলে গেলাম 29 নম্বরে। 29 নম্বরে কী বলা হয়েছে? বিন্দু আধানের জন্য সমবিভব তল। আচ্ছা, এটা তো দেখলামই আমরা, এটা হবে অপশান বি, গোলাকার। 29 নম্বর হবে অপশান বি, গোলাকার। এরপর আমরা চলে যাব 30 নম্বর। 30 নম্বরে কী বলা হয়েছে? কোন উক্তিটি ভুল? সমবিভব তলে আধান সর্বদা গতিশীল থাকে। আচ্ছা, সমবিভব তলে তো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না, বিভব প্রভেদ থাকে না, তাই আধান গতিশীল হওয়ার কোনো কথা নেই। তারপরে বলরেখাগুলি সমবিভব তলের সঙ্গে সর্বদা লম্ব থাকে। হ্যাঁ, আমরা এখনই দেখলাম যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে। প্রাবল্য সর্বদা সমবিভব তলের সমকোণে থাকে, একই কথা। তাহলে এটা হবে অপশান ডি, বি ও ডি। 30 নম্বর হয়ে যাবে আমাদের অপশান ডি। 30 নম্বর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বি ও সি দুটোই সঠিক হবে। এরপর আমরা চলে গেলাম 31 নম্বর। 31 নম্বরে কী বলা হয়েছে? সমস্ত পরিবাহীর পৃষ্ঠ হবে অপশান এ সমবিভব তল, অপশান বি সমবিভব তল নয়, সমবিভব তল হতে পারে, নাও হতে পারে, সমবিভব তল কিনা সঠিকভাবে বলা যাবে কিনা। আচ্ছা, আমরা যদি কোনো একটা গোলীয় পরিবাহীর কথা চিন্তা করি, গোলীয় পরিবাহীর যে তল সেটা কি সমবিভব তল হয়? হ্যাঁ, সেটা কিন্তু সমবিভব তল হয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর পৃষ্ঠই হবে সমবিভব তল। সমবিভব তল। তাহলে এটা হবে আমাদের অপশান এ, সমবিভব তল। যে কোনো পরিবাহীর পৃষ্ঠ কী হবে? সমবিভব তল। ওকে, তার বিভব প্রত্যেক জায়গায় সমান হবে। এই হলো আমাদের একটা গোলক। এর মধ্যে যদি কিউ আধান থাকে, তাহলে কিউ আধান পরিবাহীর পৃষ্ঠে এইভাবে বণ্টিত থাকবে। পরিবাহীর পৃষ্ঠে কিউ আধান বণ্টিত আছে। এবার যখন আমরা এর জন্য বিভব নির্ণয় করব, তাহলে যদি বাইরের কোনো বিন্দুর জন্য বিভব নির্ণয় করি, তাহলে সমস্ত আধান কেন্দ্রে জমা আছে বলে ধরে নিব। আর পৃষ্ঠের জন্য বিভব নির্ণয় করলেও আমরা কেন্দ্রে জমা আছে বলে ধরে নিব। তো এই ক্ষেত্রে যে বিভবের মান পাওয়া গেছিলো, সেটা কি হয়? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এই ব্যাসার্ধটা যদি আমরা আর ধরে নিই, তাহলে এই যে পৃষ্ঠ, সেই সব জায়গায় আমরা বিভব কী পাবো? একই পাবো। তাই আমরা বলতে পারি যে পরিবাহীর যে পৃষ্ঠ সেটা কি হয়? সমবিভব তল। কমন। এরপর আমরা চলে গেলাম 32 নম্বরে। সমবিভব তলে বলরেখাগুলি অবস্থান করে। আচ্ছা, একই কোশ্চেন, কীভাবে সমবিভব তলে বলরেখাগুলি অবস্থান করে? লম্বভাবে। 32, এটা হবে অপশান এ, লম্বভাবে। সমবিভব তলে বলরেখাগুলি অবস্থান করে লম্বভাবে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 33। 33 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি সমবিভব তলের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তলটির বিভবের মান 60 ভোল্ট, ওই তলের তড়িৎ প্রাবল্যের মান কত হবে? অপশান এ 60 ভোল্ট পার মিটার, অপশান বি 150 ভোল্ট পার মিটার, অপশান সি 600 ভোল্ট পার মিটার, অপশান ডি 200 ভোল্ট পার মিটার। এখানে একটা সমবিভব তলের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং বিভবের মান 60 ভোল্ট, তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। সিম্পল, যদি বিভবের মান দেওয়া থাকে তাহলে এখানে আমরা সুষম ইলেকট্রিক ফিল্ড ও বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা ব্যবহার করতে পারি।
তাহলে আমরা জানি লিখবো যে ই ইজিক্যাল টু কী হয়, ভি বাই ডি। ভি এর মান কত দেওয়া আছে 60, ডি এর মান কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা ভোল্টে আছে, তাই এটাকে সেন্টিমিটারকে মিটার করে নেব, ইন্টু 10⁻², তাই না? তাহলে এটা নির্ণয় করবো, এটা চলে গেলো উপরে। এটা যদি উপরে যায় তাহলে হবে এই শূন্য কেটে দেবো, তাহলে থাকবে 60 × 10⁻²। তাহলে থাকলো আচ্ছা 6 × 10⁻², 0 কেটে গেছে, তাহলে থাকছে হচ্ছে 600 ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা হয়ে গেলো আমাদের ভোল্ট মিটার -1। এটা আছে অপশান সিতে। এরপর আমরা চলে গেলাম আমাদের 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি সমবিভব তল বরাবর একটি একক ধনাত্মক আধানকে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে আধানটি কার্য সম্পাদন করে আধানের উপর কার্য সম্পাদন করা হয়। আধানের উপর কৃতকার্যের পরিমাণ ধ্রুবক, কৃতকার্য 0। আমরা জানি সমবিভব তলে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ থাকে না। অর্থাৎ সমবিভব তলের এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো আধানকে নিয়ে যেতে হলে কোনো ধরনের কৃতকার্য করতে হবে না। এক্ষেত্রে হবে অপশান ডি, কৃতকার্য কত হবে 0, কৃতকার্য হবে আমাদের 0। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 35। কোনো তড়িৎ ক্ষেত্রে একটি আধানের স্থির তাড়িতিক স্থিতিশক্তি, আচ্ছা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, স্থির তাড়িতিক স্থিতিশক্তি জিজ্ঞাসা করেছে। বলেছে অপশানে সর্বদা ধনাত্মক, সর্বদা ঋণাত্মক, কখনো ধনাত্মক, কখনো ঋণাত্মক, সবসময় 0। আচ্ছা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যখন কোনো আধানের জন্য আমরা স্থিতিশক্তি বের করব, সেটা নিশ্চয়ই নির্ভর করবে আধানটির প্রকৃতির উপর। আধানটি যদি নেগেটিভ হয় তাহলে স্থিতিশক্তি ঋণাত্মক হবে, আধান যদি ধনাত্মক হয় তাহলে স্থিতিশক্তি ধনাত্মক হবে। ওকে, তাহলে আমাদের এটা হবে অপশান সি, ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক স্থিতিশক্তি, তাড়িতিক স্থিতিশক্তি, সেটা আধানের প্রকৃতির উপর নির্ভর করে। আধান ধনাত্মক হলে স্থিতিশক্তি ধনাত্মক, আধান ঋণাত্মক হলে স্থিতিশক্তি ঋণাত্মক। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 36। 36 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি আহিত কণার প্রাথমিক শক্তি E1 এবং তড়িৎ ক্ষেত্রে গতিশীল অবস্থায় শক্তি E2। তাহলে অপশান এ E1 = E2 হবে, অপশান বি E1 < E2 হবে, অপশান সি E1 > E2 হবে, আর অপশান ডি E1 < E2 হবে। আচ্ছা প্রাথমিক শক্তি দেওয়া হয়েছে E এবং গতিশীল অবস্থায় শক্তি দেওয়া হয়েছে E2। কোশ্চেন নম্বর 36। প্রাথমিক শক্তি কত বলা হয়েছে E1, অর্থাৎ এটা হচ্ছে স্থিতিশক্তি, এর মধ্যে আছে স্থিতিশক্তি আছে প্লাস গতিশক্তি আছে। এই ক্ষেত্রে সম্পূর্ণ শক্তিটাই কি হয়ে যাবে স্থিতিশক্তি, কারণ গতিশক্তি 0, স্থিতিশক্তি E1, গতিশক্তি 0 সমান E1। এবার গতিশীল অবস্থায় কি হলো, তড়িৎ ক্ষেত্রে গতিশীল অবস্থায় শক্তি কত বলা হয়েছে E2। আমরা জানি যে যখন এই তড়িৎ ক্ষেত্রে তার শক্তি E1 থাকবে, সেটা গতিশীল হবে, তার যে স্থিতিশক্তি সেটা হ্রাস পাবে এবং গতিশক্তি বৃদ্ধি পাবে। প্রথমত গতিশক্তি 0 ছিল, ধীরে ধীরে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্থিতিশক্তি হ্রাস পাবে। যে পরিমাণ গতিশক্তি বৃদ্ধি পাবে সেই পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পাবে, কিন্তু তার মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এখানে আমাদের স্থিতিশক্তির হ্রাস হবে, প্লাস সম পরিমাণে গতিশক্তি বৃদ্ধি পাবে কমন, কিন্তু মোট শক্তি যেটা প্রাথমিক শক্তি ছিল তারই সমান হবে, এটা হবে E1। অতএব আমরা বলতে পারি E2 = হবে E1। মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে। এটা হলো তাহলে আমাদের অপশান এ। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 37। 37 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিন্দু আধান মূল বিন্দুতে রাখা আছে, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে মূল বিন্দুতে আনতে কৃতকার্য কত হবে। সসীম কিন্তু 0 নয়, অসীম কত হবে বলা যাবে না। আচ্ছা আমরা যখন কোনো বিন্দু আধানের জন্য বিভব নির্ণয় করি, তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসি। এবার এখানে বলা হয়েছে যে একক ধনাত্মক আধানকে অসীম থেকেই মূল বিন্দুতে নিয়ে আসা হলো। হ্যাঁ, এই ক্ষেত্রে কৃতকার্য কত হবে। এবার
এটা আমরা বিভব যেভাবে নির্ণয় করি তার কনসেপ্ট দিয়েই করতে পারবো। ধরলাম যে এই অবস্থানে একটা প্লাস কিউ আধান আছে, এখান থেকে আর দূরত্বে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। এটা হলো আমাদের পি বিন্দু, আর এটা হলো আমাদের অসীম ইনফিনিটি। কোশ্চেন নম্বর 37। এবার কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হলে আমরা কি করি, এর থেকে ক্ষুদ্র একটা দূরত্ব, এটা ধরলাম ডিএক্স, এই বিন্দু থেকে এটাকে নাম দিলাম আমি P1। P1 থেকে একক ধনাত্মক আধানকে প্রথমে এই পি বিন্দুতে নিয়ে আসি, তার জন্য কত কৃতকার্য করতে হয়, এটাকে ধরলাম আমি ডিডব্লিউ। ডিডব্লিউ হলো এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, কিউ আধানের জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা জানি ই ইজিক্যাল টু কী হয় 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর এর ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই অভিমুখে। তাহলে ডিডব্লিউ হলো ই আর ডিএক্স, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত হবে ইডিএক্স। আচ্ছা, এবার এটা হলো তাহলে ই ডিএক্স কস, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হয় ইলেকট্রিক ফিল্ড এইদিকে আর আমরা স্মরণ ঘটাবো এইদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত হয়ে যাবে -1, তাহলে এখানে একটা চলে আসবে মাইনাস ইডিএক্স। আচ্ছা, এবার বিভব নির্ণয় করতে হলে আমাদের টোটাল কৃতকার্য বের করতে হবে। তাহলে অসীম থেকে আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর মাইনাস ই ডিএক্স। ওকে, আচ্ছা, এরপরে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, ই এর মান কত, মাইনাসটা বাইরে থাকলো, ই এর মান 1/4πε0 কিউ বাই, যেহেতু আমরা এখানে ডিএক্স লিখেছি, এই ডিস্টেন্সটাকেও আমরা এক্স স্কোয়ার ধরে নিলাম, এটা হলো আমাদের ডিএক্স কমন, আর এটাকে তাহলে আমরা লিখছি এক্স। আচ্ছা, এবার এই কনস্ট্যান্ট পার্টগুলো বাইরে চলে গেল, -q/4πε0 ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর x⁻², এটাকে উপরে নিয়ে গেলে ডিএক্স। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, -q/4πε0 x⁻² এর ইন্টিগ্রেশন কী হবে, তাহলে x⁻² + 1 -2 + 1 ইনফিনিটি টু আর। এটা তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাবো -1, এখানেও পাবো -1, তাহলে এটা হয়ে যাবে -q/4πε0। এখানে যেটা মাইনাস পাবো সেটা আমরা বাইরে নিয়ে এসে এর সঙ্গে প্লাস করে দিতে পারি, এবং এখানে থাকবে x⁻−1, তাহলে এইটা পাবো 1/x, আর লিমিটটা এটা হবে x। এটা লিমিটটা আমরা x নিব, এখান থেকে এটা আর দূরত্ব না, এটা ধরলাম আমরা x দূরত্ব। এটা হলো ইনফিনিটি টু এক্স। আচ্ছা, এবার আমরা মানগুলো বসালে বিভব পেতাম, তাই না? আমরা এটাকে কি পেতাম, q/4πε0, এক্সটা বসাবো, এটা পেতাম 1/x, আর ইনফিনিটির জন্য হয়ে যেত 0। এবার যদি বলা হয় যে বিন্দুটিকে এই x দূরত্বে না, কিউ থেকে x দূরত্বে না এনে আমরা কি করব, সেই বিন্দুটাকে এই বিন্দুতে নিয়ে আসবো, তাহলে কিউ আধান থেকে এর দূরত্ব কত হয়ে যাবে, 0। কিউ আধান থেকে এই মূল বিন্দুর দূরত্ব কত হয়ে যাবে, 0। তাহলে এই জায়গায় আমরা যদি এবার 0 বসিয়ে দিই, তাহলে কি পাবো, এটা পাবো 0 -1/∞। এবার 0 দিয়ে এটাকে ভাগ করলে আমরা কি পাই, এটাকে ভাগ করলে আমরা পাবো ইনফিনিটি, আর এটা হয়ে যাবে 0। তাহলে এখন আমরা যে টোটাল কৃতকার্য পেলাম সেটা হয়ে যাবে অসীম। তাহলে এটা আছে আমাদের অপশান সিতে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।